প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? যদিও দেশের অবস্থা আসলে প্রতিনিয়ত, আসলে দেশ বা কেন বলছি, সারা পৃথিবীর অবস্থায় আসলে প্রতিদিন আগের দিনের চেয়ে আরো খারাপই হচ্ছে। তো আল্লাহ আমাদের সবাইকে করোনার হাত থেকে রক্ষা করুক, হেফাজত করুক, সেই দোয়া করছি। আর আমি কবির স্যার আবার তোমাদের সামনে চলে আসলাম, যদিও বেশ কিছুদিন পরেই আসলাম। করোনার হাত থেকে বাঁচতে গেলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু যে 5টি কাজ আমাদেরকে করতে বলছে, সেই কাজগুলো করলে হয়তো বা করোনা থেকে আমরা কিছুটা হলেও মুক্ত থাকতে পারবো। বারবার হাত ধুয়ে ফেলতে হবে 20 সেকেন্ড বা তার চেয়ে বেশি সময় ধরে। যখন হাঁচি কাশি আসবে তখন কনুইয়ের ভাঁজে কাশি দিতে হবে। তৃতীয়ত হচ্ছে চোখে মুখে অকারণে হাত দেওয়া যাবে না, অবশ্যই অপরিষ্কার হাত তো অবশ্যই নয়। বাসায় থাকতে হবে এবং একজন থেকে আরেকজনের দূরত্ব কমপক্ষে 3 ফিট। এই কাজগুলো করলে হয়তো বা আমরা করোনার হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাবো। তো সবাই সাবধান থাকবে, কারণ যেহেতু এখন পর্যন্ত করোনার এগেইনস্টে কোনো ধরনের চিকিৎসা অথবা কোনো ধরনের টিকা এখন আবিষ্কৃত হয়নি, তাই প্রতিরোধী হচ্ছে এর হাত থেকে বেঁচে থাকার সবচেয়ে ভালো উপায়। সো স্টে হোম, স্টে সেফ। বাসায় থাকবে, বাসায় থাকলেই নিরাপদে থাকতে পারবে বলে আশা করা যাচ্ছে। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। প্রথমেই আমার পরিচয়, আশা করি এতদিনে তোমরা আমাকে চিনে গিয়েছো। কবির স্যার আজ আমরা 10ম শ্রেণীর খনিজ সম্পদ জীবাশ্ম এই অধ্যায়ের লেকচার 4 তোমাদের সামনে এখন উপস্থাপন করছি। আজকের পাঠ হচ্ছে 11.3 থেকে 11.4। তোমরা নিশ্চয়ই বই থেকে মিলিয়ে নিবে যখন এই ভিডিওটা দেখছো। আর যারা আজকেই প্রথম আমার এই চ্যানেলে আমার ভিডিও দেখছো অথবা আজকের লেসন তোমরা উপভোগ করছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর যারা অলরেডি এই গ্রুপে রয়েছো অর্থাৎ সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি মনে হয় যে এই ক্লাসগুলো তোমাদের জন্য একটু হলেও কাজে লাগছে, তো ডেফিনেটলি এটা শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে। তো চলো শুরু করি আজকের লেসন। আজকে এই লেকচার থেকে তোমরা যে যে বিষয়গুলো শিখতে পারবে, প্রথমেই আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করব অ্যালকেনের রাসায়নিক ধর্ম, অর্থাৎ অ্যালকেন কোন কোন ধরনের বিক্রিয়াগুলোতে অংশগ্রহণ করে। এরপর আমি তোমাদের সামনে উপস্থাপন করব অ্যালকিন কি এবং তার প্রস্তুতি ও রাসায়নিক ধর্ম। এই কটা বিষয় আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। শুরু করব আমরা অ্যালকেনের রাসায়নিক ধর্ম দিয়ে। তো তোমরা জানো যে আমার লেকচার 1 অথবা 2 আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যালকেন সমূহ প্যারাফিন মানে হচ্ছে আসক্তিহীন। এর মানে হলো যে অ্যালকেন সমূহ কারো সাথেই বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। শক্তিশালী জারক, বিজারক, অ্যাসিড, ক্ষার এ ধরনের কোনো ধরনের বিক্রিয়কের সাথেই অ্যালকেনগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। তার মানে কি অ্যালকেন অলমোস্ট নিষ্ক্রিয় কথা আমরা বলতে পারি। তবে কিছু বিক্রিয়ায় অ্যালকেন অংশগ্রহণ করে, তার মধ্যে একটি বিক্রিয়া হচ্ছে অ্যালকেনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া। এখানে এই বিক্রিয়াটি সংঘটিত হয় সূর্যালোকের উপস্থিতিতে অথবা আলট্রাভায়োলেট রের উপস্থিতিতে। আমি তোমাদের সামনে এখন অ্যালকেনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া উপস্থাপন করছি। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া আমি তোমাদের সামনে এখন উপস্থাপন করব। শুরুতে চলো একটা ভিডিও দেখি, ভিডিওটা দেখে তারপরে আমরা আসবো লেসনে। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিথেন এবং পাশে যেটি রয়েছে সেটি হচ্ছে ক্লোরিন। প্রথমে ক্লোরিনটা ভেঙে গেল, ভেঙে ক্লোরিনটা মিথেনের কাছে চলে আসলো, এসে ওখানে হাইড্রোজেনের সাথে কার্বনের একটা বন্ড ভেঙে গেল, হাইড্রোজেন ক্লোরিন মিলে HCl হলো, আর ক্লোরিনটা আবার লেগে গেল মিথেনের সাথে। এভাবেই আসলে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়াটি ঘটে। তাহলে বলো সেটা কি ধরনের বিক্রিয়া? কার্বনের সাথে 4টি হাইড্রোজেন ছিল, একটি হাইড্রোজেন ক্লোরিন দ্বারা রিপ্লেসড হলো।
তাহলে এটা কোন ধরনের বিক্রিয়া বলো? নিশ্চয়ই তোমরা জানো এই বিক্রিয়াটি হচ্ছে একটি প্রতিস্থাপন বিক্রিয়া। তার মানে অ্যালকেনের সাথে হ্যালোজেনের বিক্রিয়াগুলো হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, যেমন আমরা মিথেনের ক্ষেত্রে দেখলাম। তবে এই বিক্রিয়াটি এক ধাপেই শেষ হয়ে যায় না, এটি 4টি ধাপে সম্পন্ন হয়। আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। শুরুতে এই মিথেন, তার সাথে ক্লোরিন, একটি ক্লোরিন একটি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে, তাহলে তৈরি হবে ক্লোরোমিথেন। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড সাথে তৈরি হলো HCl। এটি প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে এই ক্লোরোমিথেন এটি আবার বিক্রিয়া করবে ক্লোরিনের সাথে এবং এবার তৈরি হবে ডাইক্লোরোমিথেন এবং সাথে আরেকটি হাইড্রোজেন ক্লোরাইড অণু উৎপন্ন হবে। তৃতীয় ধাপে ডাইক্লোরোমিথেন এটি পুনরায় ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে এবং তৈরি হবে ট্রাইক্লোরোমিথেন। সুতরাং এর পরের ধাপটা কি হবে নিশ্চয়ই তোমরা জানবে। ট্রাইক্লোরোমিথেন এটি পুনরায় ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে এবং এবার তৈরি হবে টেট্রাক্লোরোমিথেন। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মিথেনের সবগুলো হাইড্রোজেন প্রতিস্থাপিত না হবে ততক্ষণ পর্যন্ত এই বিক্রিয়াটি চলতেই থাকবে। এটা অনেকটা চেইন বিক্রিয়ার মতো। তাহলে মিথেনের সাথে ক্লোরিনের প্রথম ধাপে তৈরি হলো মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন, দ্বিতীয় ধাপে ডাইক্লোরোমিথেন, তৃতীয় ধাপে ট্রাইক্লোরোমিথেন যার এক নাম হচ্ছে ক্লোরোফর্ম, এবং ফাইনাল ধাপে গিয়ে তৈরি হলো টেট্রাক্লোরোমিথেন বা কার্বন টেট্রাক্লোরাইড। সুতরাং আমরা বলতে পারি যে অ্যালকেনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া হচ্ছে এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যালকেনের বৈশিষ্ট্যসূচক বিক্রিয়াটিও হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যালকেন আরেকটি বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যেই বিক্রিয়াটি তোমার বাসায় একজন বিজ্ঞানী ঘটায়। সে বিজ্ঞানী হচ্ছে তোমার মা। তিনি যখন বাসায় প্রতিদিন রান্না করেন তখন ওখানে একটা দহন বিক্রিয়া ঘটান। জানো নিশ্চয়ই না? কোন গ্যাস থাকে সেখানে? যদি লাইনের গ্যাস হয় তাহলে সেখানে থাকে মিথেন গ্যাস, আর যদি সিলিন্ডারের গ্যাস হয় তাহলে সেখানে থাকে প্রধানত বিউটেন গ্যাস। আমরা এখানে মিথেনের দহন বিক্রিয়াটি দেখতে চাই। একটু ভিডিওতে অ্যানিমেশনে আমরা দেখে আসি যে কেমন ঘটনাটা ঘটে। শুরুতে দেখতে পাচ্ছ এখানে আমি তোমাদেরকে মিথেন দেখাচ্ছি। মিথেনকে যখন তুমি দহন করবে, মানে যখন এর সাথে অক্সিজেন সংযোগ করবে, তখন কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ডগুলো ভেঙে যাবে, ভেঙে গিয়ে তৈরি হবে ওখানে কার্বন ডাই অক্সাইড এবং পানি। তুমি সে দেখতে পেলাম পানি এবং কার্বন ডাই অক্সাইড। তো এটা হচ্ছে মিথেনের দহন বিক্রিয়া। তাহলে মিথেনের দহন বিক্রিয়া কি তৈরি হয় তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে ওখানে পানি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। নট অনলি মিথেন, সব ধরনের অ্যালকেনের দহন বিক্রিয়াতেই আসলে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি হয়। আমি তোমাদেরকে একটু বিক্রিয়াটা দেখানোর চেষ্টা করছি। দিস ইজ মিথেন, তার সাথে আমি নিয়ে আসলাম অক্সিজেন। কারণ হচ্ছে এখানে আমি দুটো অক্সিজেন দিলাম, এর কারণ হচ্ছে যে মিথেনের দহন করতে 1 মোল মিথেনের সাথে তার দ্বিগুণ মোল মানে 2 মোল অক্সিজেনের দরকার হয়। তো 1 মোল মিথেন প্লাস হচ্ছে 2 মোল অক্সিজেন তোমাদের সামনে উপস্থাপন করলাম। এদের বিক্রিয়ার ফলে তৈরি হবে কার্বন ডাই অক্সাইড অ্যান্ড ওয়াটার বা পানি। তো পানিও পাওয়া যাবে 2 অণু। তোমরা নিচে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ, মিথেন প্লাস 2 অণু অক্সিজেন তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং পানি। শুধু মিথেনই না, যে কোনো ধরনের অ্যালকেনকে দহন করলে কার্বন ডাই অক্সাইড পানি উৎপন্ন হয়, সাথে সাথে ইম্পর্টেন্ট যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে ওখানে তাপ শক্তি এবং আলোক শক্তি উৎপন্ন হয়, যে তাপ দিয়ে মা তোমাকে এত সুন্দর সুন্দর খাবার রান্না করে খাওয়ায়। এই ছিল মোটামুটি অ্যালকেনের রাসায়নিক ধর্ম। তাহলে আমরা অ্যালকেনের দুটো বিক্রিয়া জানলাম, একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া যেটা হ্যালোজেনের সাথে সম্পন্ন হয়, একটা হচ্ছে অ্যালকেনের দহন বিক্রিয়া। এবার আমি তোমাদের সামনে উপস্থাপন করছি অ্যালকিন। অ্যালকিন নিয়ে আমরা প্রথম দিকের লেকচারগুলোতে বলেছিলাম। যদি দেখে না থাকো তাহলে অবশ্যই লেকচারগুলো দেখে নিবে, কারণ ওই লেকচারগুলোর ধারাবাহিকতাই কিন্তু আজকের এই লেকচার। সো আগের লেকচারগুলো না দেখলে তুমি সবকিছু হয়তো নাও বুঝতে পারো। অ্যালকিন কারা? আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যালকিন হচ্ছে সে সকল যৌগ যে সকল যৌগের কার্বন শিকলে কমপক্ষে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। একের অধিক দ্বিবন্ধনও থাকতে পারে, মিনিমাম একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলেই সেটি হচ্ছে অ্যালকিন। অ্যালকিনের আরেকটি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এটা যে অ্যালকিনের সাধারণ সংকেতটি হচ্ছে CnH2n। দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই CnH2n। তবে এখানে যেটা মনে রাখতে হবে, n এর মান 2 থেকে শুরু হবে, কারণ যেহেতু আমরা বলেছি কার্বন কার্বন দ্বিবন্ধন লাগবে, তো কার্বন কার্বন দ্বিবন্ধন হতে গেলে দুটো কার্বন তো কমপক্ষে লাগবেই। সেজন্য অ্যালকেনের সর্বনিম্ন সদস্যই হচ্ছে 2 কার্বন বিশিষ্ট, যেটাকে আমরা ইথিন নামে জানি। এরপরে তোমাদের সামনে যেটা লিখলাম সেটা হচ্ছে
যে অ্যালকেনের নিম্নতর যে সদস্যগুলো রয়েছে, বিশেষ করে ইথিন, প্রোপিন, এরা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে, তাই অ্যালকিনের অপর নাম হচ্ছে অলিফিন। এবার অ্যালকিনের নামকরণ। নামকরণের যে পদ্ধতি আমরা ব্যবহার করি সাধারণত সেটা হচ্ছে ইউপ্যাক পদ্ধতি বলা হয়। IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এই সংস্থা যে নামকরণটা অ্যাপ্রুভ করে সেটাকে বলা হয় ইউপ্যাক নাম বা আন্তর্জাতিক নাম। আমরা কখনো কখনো প্রচলিত যে নামগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে থাকি। তো এখানে আমি তোমাদেরকে নামকরণে একেবারেই ইনিশিয়াল স্টেজ বলা যেতে পারে, কারণ তোমরা যখন একাদশ দ্বাদশ শ্রেণীতে উঠবে তখন আমরা এই নামকরণ নিয়ে আরো অনেক তোমাদেরকে ওখানে অনেক লেসন দিব, ওখানে অনেক নামকরণ রয়েছে। এখানে জাস্ট একটু শুরুর কথা বলতে পারি। নামকরণের যে বিষয়টা একটু মনে রাখার ব্যাপার সেটা হচ্ছে অ্যালকিনের নামটা কিন্তু আসবে অ্যালকেন থেকে। দেখো এখানে দেখাচ্ছি যে অ্যালকেন তার শেষে যে ANE রয়েছে সেটি বাদ দিয়ে ENE যোগ করলেই অ্যালকিন চলে আসবে। বুঝতে পারছি নিশ্চয়ই? দেখাচ্ছি, খেয়াল করে দেখো যে এখানে তোমাদেরকে আমি 3টি যৌগ দিলাম। প্রথমেই দিলাম ইথেন C2H6। ইথেন থেকে দুটো হাইড্রোজেন কম, সেটা হচ্ছে ইথিন C2H4। তাহলে দেখো ইথেনে কিরকম ছিল নাম? ETHANE, ইথেন। ANE বাদ দাও, ENE অ্যাড করে দাও, তাহলে কি হয়ে যাবে? ইথিন। এরকম ভাবে প্রোপেন থেকে প্রোপিন, বিউটেন থেকে বিউটিন অথবা পেন্টেন থেকে পেন্টিন। অর্থাৎ অ্যালকেনের নাম থেকে ANE বাদ দিয়ে ENE যোগ করলেই সংশ্লিষ্ট অ্যালকিনের নাম পাওয়া যায়। এখানে তোমাদেরকে আমি ইথিন, প্রোপিন এবং বিউটিনের দুটো সংকেত দেখালাম। বিউটিনটা একটু খেয়াল করে দেখো। বিউটিনে প্রথম যৌগটিতে 1 নাম্বার এবং 2 নাম্বার কার্বনের মাঝখানে দ্বিবন্ধন রয়েছে, তাই এটিকে বলা হয় বিউটিন 1, কারণ এখানে দ্বিবন্ধনটার কম নাম্বারটা হচ্ছে 1, এজন্য এটা হচ্ছে বিউটিন 1। দ্বিতীয় যৌগে দেখো যে এখানে দ্বিবন্ধন রয়েছে 2 এবং 3 এই দুটো কার্বনের মধ্যে, তাই এর নাম দেওয়া হলো বিউটিন 2। অর্থাৎ নামকরণের সময় কার্বন সংখ্যা এমনভাবে নামকরণ করতে হবে যেন দ্বিবন্ধন কম নাম্বারে পড়ে এবং কম নাম্বার বিশিষ্ট যে কার্বনটি রয়েছে তার নামেই ওই যৌগটার নাম হবে। যেমন প্রথম যৌগটিতে দ্বিবন্ধন ছিল 1 এবং 2 নাম্বার কার্বনের মাঝে, তাই আমরা বললাম বিউটিন 1। দ্বিতীয়টিতে 2 এবং 3 নাম্বার কার্বনের মাঝে, তাই ওটাকে বললাম আমরা বিউটিন 2। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব অ্যালকিনের প্রস্তুতি। তোমাদের বইয়ে অ্যালকিনের দুটো প্রস্তুতির কথা বলা আছে, একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে আর একটা হচ্ছে অ্যালকোহল থেকে। অ্যালকাইল হ্যালাইড কারা? অ্যালকাইল কারা? অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন কম থাকলে বা একটি হাইড্রোজেন অপসারিত হলে যে মূলক পাওয়া যায় তাই হচ্ছে অ্যালকাইল মূলক। দেন ওই অ্যালকাইল মূলকের সাথে যদি একটি হ্যালোজেন পরমাণু যুক্ত হয় তাহলে যে যৌগটি তৈরি হবে সেটাই হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এখানে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, দেখো এখানে রয়েছে C2H5Cl, 5টি হাইড্রোজেন এবং একটি ক্লোরিন। C2H5 ছিল কি যৌগটিতে? C2H6, ইথেন, একটি হাইড্রোজেন কম, C2H5, তাহলে এটা হচ্ছে ইথাইল। ইথাইলের সাথে ক্লোরিন যুক্ত হয় ইথাইল ক্লোরাইড। এটা আমি তোমাদেরকে সেকেন্ড লেকচারে বলেছিলাম, ওখানে একটু দেখে নিবা একবার। তাহলে ইথাইল ক্লোরাইড এটা একটা অ্যালকাইল হ্যালাইড। এর সাথে যদি আমরা অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাই তাহলেই তৈরি হবে অ্যালকিন। কিভাবে হচ্ছে খেয়াল করে দেখো। প্রথমে ক্লোরিনটা আলাদা হয়ে গেল, সোডিয়ামটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড হলো। এবার ওখান থেকে একটি হাইড্রোজেন চলে আসলো OH এর কাছে, এই দুটো হাইড্রোজেন এবং OH যুক্ত হয়ে তৈরি হলো H2O। দুটো কার্বনের একটি করে হাত ফাঁকা রয়েছে যারা যুক্ত হয়ে এখন তৈরি করলো ডাবল বন্ড। এভাবেই অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন উৎপন্ন হয়। যে যৌগটি তৈরি হলো তার নাম হচ্ছে ইথিন। বিক্রিয়াটি তোমরা দেখতে পাচ্ছ যে ইথাইল ক্লোরাইডের সাথে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় ইথিন এবং সোডিয়াম ক্লোরাইড সাথে পানি উৎপন্ন হয়। এবার অ্যালকোহল থেকে অ্যালকিনের প্রস্তুতি। এখানে আমরা নিয়েছি ইথাইল অ্যালকোহল বা ইথানল। এর সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাতে হবে। তোমরা চ্যাপ্টার 10-এ পড়েছিলে যে গাঢ় সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটি নিরোধক, অর্থাৎ
যদি কোনো যৌগের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে সেগুলোকে গাঢ় সালফিউরিক অ্যাসিড H2O বা পানি হিসেবে শোষণ করে নিতে পারে। এখানেও গাঢ় সালফিউরিক অ্যাসিড ইথানলের সাথে বিক্রিয়া করবে এবং ইথানল থেকে এক অণু পানি শোষণ করে নিয়ে ইথিনে সেটাকে পরিণত করবে। চলো একটি ভিডিও দেখি, তারপরে আমরা এই বিক্রিয়াটার ডিটেলসে যাচ্ছি। এখানে আমি তোমাদেরকে ল্যাবরেটরি প্রিপারেশন দেখাচ্ছি ইথিনের। The apparatus used in the preparation of ethane is shown on the frame. In the preparation, a mixture of ethyl alcohol and concentrated sulfuric acid in the ratio of 1:2 by volume is taken in a dropping funnel attached to a round bottom flask. A small amount of aluminium sulfate and sand is also added in the round bottom flask. The flask is heated on a sand bath when the reaction takes place. Aluminium sulfate catalyzes the reaction and sand prevents the frothing of the reaction mixture. After the reaction, ethane gas is produced. The gas obtained contains some impurities of sulfur. Therefore, it is purified by passing the gas through a wash bottle containing concentrated solution of KOH, which absorbs these gases. The pure gas is then collected over water by downward displacement of water. তো শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে কিভাবে সহজেই আমরা ল্যাবরেটরিতে ইথিন প্রস্তুত করতে পারবো। আশা করি তোমাদের স্যাররাও তোমাদেরকে স্কুল খুলে গেলে অবশ্যই ল্যাবে এটা তৈরি করে দেখাবেন যে কিভাবে আমরা সহজেই ল্যাবে ইথানল থেকে ইথিন তৈরি করতে পারি। এবার বিক্রিয়াটি দেখো, এখানে প্রথমে একটি হাইড্রোজেন পরমাণু আলাদা হয়ে গেল, দেন ওএইচটা চলে গেল, HOH মিলে তৈরি করবে H2। এটা কিন্তু এমনি এমনি যাবে না, ওই সালফিউরিক অ্যাসিড ওখান থেকে HOH আলাদা করে ওটাকে H2 হিসাবে শোষণ করে নিয়ে নিবে। একইভাবে কার্বনের দুটো কার্বনে একটি করে যোজনী ফাঁকা হয়ে গেল, ওরা পরস্পরের সাথে মিলে গিয়ে কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি করবে। এভাবে ইথানল থেকে আমরা ইথিন পেয়ে যেতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা চাইলে কিন্তু প্রোপানল থেকেও এই প্রক্রিয়ায় প্রোপিন বা উচ্চতর অ্যালকিন প্রস্তুত করতে পারবে। সুতরাং বিক্রিয়াটি হচ্ছে এরকম, ইথানল গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে তৈরি হবে ইথিন এবং পানি। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করব অ্যালকিনের রাসায়নিক ধর্ম। তোমরা বইয়ে দেখবে লেখা রয়েছে যে অ্যালকিন সমূহ রাসায়নিকভাবে অ্যালকেনের চেয়ে অনেক বেশি সক্রিয়। সেটি কেন, সেটি আমি তোমাদের সামনে এখন উপস্থাপন করছি। প্রথমত, তুমি দেখেছো একটু আগেই যে অ্যালকিন সমূহে কার্বন কার্বন ডাবল বন্ড রয়েছে, অর্থাৎ দ্বিবন্ধন রয়েছে। এর একটি বন্ধনের নাম হচ্ছে সিগমা বন্ধন, অন্যটির নাম হচ্ছে পাই বন্ধন। তোমরা উপরের ক্লাসে আর একটু ভালো জানতে পারবে। এখন এই যে সিগমা বন্ধন এবং পাই বন্ধন রয়েছে, অর্থাৎ দ্বিবন্ধন যে রয়েছে তার একটি বন্ধন দুর্বল আর একটা শক্তিশালী। সিগমা বন্ধনটা শক্তিশালী, পাই বন্ধন হচ্ছে দুর্বল। তো দুর্বল বন্ধনটি খুব সহজেই ভেঙে যায়, ভেঙে গিয়ে সেখানে সংযোজন বিক্রিয়া বা অন্যান্য বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। তো এই দুর্বল বন্ধনটি ভেঙে যায় বলেই অ্যালকিন সমূহ সংযোজন বিক্রিয়া সহ বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং তাই তারা অনেক বেশি সক্রিয়। অবশ্যই সেটা অ্যালকিনের চেয়ে অনেক বেশি। এখন আমি তোমাদের সামনে অ্যালকিনের সংযোজন বিক্রিয়া নিয়ে কিছু আলোচনা করতে চাই। অ্যালকিন সমূহ মূলত 5 রকমের সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যেটি তোমাদের ক্লাস 10 বইয়ে রয়েছে। প্রথমত হাইড্রোজেন সংযোজন, পানি সংযোজন, দেন হচ্ছে হ্যালোজেন সংযোজন, থার্ড পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্বারা জারণ, এটিও এক ধরনের সংযোজন, আমি তোমাদের সঙ্গে যখন আলোচনা করবো তখন বুঝতে পারবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যালকিনের পলিমারকরণ বিক্রিয়া, যেটি খুবই ইম্পর্টেন্ট একটি বিক্রিয়া। আমরা শুরুতেই আলোচনা করতে চাই অ্যালকিনের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। হাইড্রোজেন সংযোজন এই বিক্রিয়াটি প্রভাবকীয় হাইড্রোজিনেশন নামে পরিচিত, অর্থাৎ প্রভাবকের উপস্থিতিতে অ্যালকিনের সাথে হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়া সংঘটিত হয়। এখানে প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় নিকেল। একটু দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, এখানে আমি ইথিনকে নিলাম। প্রথমেই দেখতে পেলে যে কার্বন কার্বন ডাবল বন্ড থেকে একটি বন্ড ভ্যানিশ হয়ে গেল। যদি খেয়াল করে না থাকো তাহলে আরেকবার খেয়াল করো। কার্বন কার্বন ডাবল বন্ড ছিল, একটু তাকিয়ে থাকো, ডাবল বন্ড ভ্যানিশ হয়ে গেল। এবার ওই যে হাইড্রোজেন রয়েছে
সে হাইড্রোজেন অণু থেকে দুটি হাইড্রোজেন পরমাণু তৈরি হবে। একটি হাইড্রোজেন পরমাণু প্রথম কার্বনের সাথে, অন্যটি দ্বিতীয় কার্বনের সাথে গিয়ে যুক্ত হবে এবং এভাবেই তৈরি হয়ে যাবে ইথিন থেকে ইথেন। নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 to 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বিক্রিয়াটি সংঘটিত হয়। চলো একটি ভিডিও দেখে, একটা খুব সুন্দর একটা ভিডিও এখানে রয়েছে, সেটা দেখে আমরা আরো বিস্তারিত বা আরো পরিষ্কারভাবে অ্যালকিনের সাথে হাইড্রোজেন সংযোজনটি উপভোগ করি। Addition reactions of alkenes. The most important reactions of alkenes are addition reactions. One of the industrially significant examples of addition reaction is the hydrogenation reaction of vegetable oils, which contain unsaturated hydrocarbons having double bonds. In the presence of a nickel catalyst, hydrogen gets added onto the unsaturated hydrocarbons, and they are converted into saturated hydrocarbons. This reaction converts vegetable oils into margarine. For simplicity, we will study the hydrogenation reaction with the simplest unsaturated hydrocarbon, which is ethene molecule. This reaction proceeds through 4 different steps. Initially, ethene molecules are adsorbed on the surface of nickel. Adsorption increases the concentration of ethene on the surface of a catalyst, which helps in increasing the rate of the reaction. During adsorption, the double bond between carbon atoms breaks, and new bonds are formed between carbon and the surface of the catalyst. Simultaneously, hydrogen molecules also get adsorbed onto the surface of nickel. Here, they get broken down into hydrogen atoms. These hydrogen atoms can move over the surface of nickel. Of these hydrogen atoms, the one which diffuses close to the original ethene molecule breaks the old bond between carbon and nickel, and a new bond between the carbon atom and hydrogen atom gets formed. The end of the original ethene, where a new bond is formed, now breaks free of the nickel surface, and eventually the other end also breaks free. Thus, the product ethane is now entirely free. And this leaves space on the surface of nickel to adsorb more ethene and hydrogen. Summary. We have studied the hydrogenation reaction of ethene. Ethene gets adsorbed on the nickel catalyst. The double bond between the carbon atoms breaks. Simultaneously, hydrogen molecules also get adsorbed onto the surface of nickel. Hydrogen gets added to the ethene molecule, resulting in the formation of ethane. তো শিক্ষার্থীরা, তোমরা দেখলে কি সুন্দর অ্যানিমেশনের মাধ্যমে তোমাদেরকে এখানে উপস্থাপন করলাম কিভাবে ইথিনের সাথে হাইড্রোজেনের সংযোজন হয়ে থাকে, যেটাকে বলা হয় হাইড্রোজিনেশন, প্রভাবকীয় হাইড্রোজিনেশন এর অপর নাম। এই হাইড্রোজিনেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন থেকে আমরা অ্যালকেন পেতে পারি, অর্থাৎ এখানে আমরা ইথিন থেকে ইথেন পেয়েছিলাম। বিক্রিয়াটি তোমরা নিশ্চয়ই দেখে ফেলতে পারবা। আমি আরেকটু ভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এখানে আমি উপরে দেখাচ্ছি তোমাদেরকে ইথিন, নিচে হচ্ছে হাইড্রোজেন। সংযোজন ঘটবে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 to 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এবং তৈরি হবে ইথেন C2H6। বিক্রিয়াটি এখানে দেখতে পাচ্ছ, ইথিনের সাথে হাইড্রোজেন সংযোজন তৈরি হচ্ছে ইথেন। সো আশা করি বুঝতে পেরেছো। এবার অ্যালকিনের দ্বিতীয় রাসায়নিক ধর্ম তোমাদের সামনে এখন উপস্থাপন করব, সেটা হচ্ছে অ্যালকিনের সাথে পানি সংযোজন।
অ্যালকিনের সাথে পানি সংযোজন, এই বিক্রিয়াটি 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 60 অ্যাটমসফিয়ার চাপ এবং ফসফরিক অ্যাসিড প্রবাহকের উপস্থিতিতে সংঘটিত হয়। অর্থাৎ ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 60 অ্যাটমসফিয়ার চাপে ইথিনের সাথে পানি সংযোজন বিক্রিয়াটি সম্পন্ন হয়। প্রথমেই তোমরা দেখতে পেলে যে কার্বন কার্বন ডাবল বন্ড ছিল, সেটি কার্বন কার্বন ডাবল বন্ডটি ভ্যানিশ হয়ে গেল। এবার পানিটাকে আমি দুটো অংশ দেখালাম, একটা এইচ আর একটা হচ্ছে OH। এবার এইচটি গিয়ে একটি কার্বনের সাথে যুক্ত হয় এবং OH গিয়ে যুক্ত হয় অপর কার্বনের সাথে। এভাবে আমরা ইথিন থেকে ইথানল বা ইথাইল অ্যালকোহল পেয়ে গেলাম। পুরো বিক্রিয়াটা তোমাদের সামনে। ইথিনের সাথে পানি সংযোজন, in presence of phosphoric acid, temperature is 300 degrees Celsius and pressure will be 60 atmosphere. সর্বশেষ আজকের যে বিক্রিয়াটি তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে ইথিনের পলিমারকরণ। পলিমারকরণ নিয়ে তোমাদের বইয়ে অনেক আলোচনা রয়েছে, সেটা আমরা সামনের লেকচারগুলোতে নিশ্চয়ই আলোচনা করে দিব। এখানে শুধুমাত্র ইথিনের পলিমারকরণ তোমাদের দেখানো হচ্ছে। পলিমারকরণ বিক্রিয়া মানে কি সেটা নিশ্চয়ই তোমরা জানো। আমরা রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ে পড়িয়েছিলাম যে যখন বা যে বিক্রিয়ায় অসংখ্য মনোমার পরস্পরের সাথে যুক্ত হয়ে উচ্চ আণবিক ভর বিশিষ্ট একটি বৃহৎ অণু বা পলিমার গঠন করে, সেই বিক্রিয়াকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। আমরা শুরুতে একটি ভিডিও দেখে তারপর আবার আলোচনায় ফিরে আসব। Polyethene is formed by the polymerization of ethene. Ethene is an alkene with two carbon atoms joined by a double covalent bond. Polymerization occurs when this double bond breaks at a temperature of around 200 degrees C and a very high pressure of 2000 atmospheres. When the double bond breaks, adjacent molecules link together to form very long molecules of this repeating unit. The repeating unit was known as the monomer. So, for example, in polyethene, the monomer is ethene. To write an equation for the polymerization of ethene, you should first start with the reactant ethene. And to show the polymer product, we must break the double bond and extend the covalent bond outside of either side of the square bracket. This shows us that it is this unit that is repeating along the molecule's long chain. Since the number of molecules that can join together to make up the polymer can vary, we use N to represent the number of repeat units. Consequently, we must also go back to ethene and balance the equation with N number of ethene molecules going in. This type of polymer is called an addition polymer. The monomer is just repeated and only one product, the polymer itself, is formed. The number of molecules that join together can vary, anything between 2000 and even 20,000, making some very long polyethene molecules. And this long chain lengths give rise to some of its properties. তো তোমরা দেখতে পেলে যে কিভাবে অসংখ্য ইথিন অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিথিন গঠন করে। আমরা একটু বিক্রিয়াটা এখানে দেখাচ্ছি যে n সংখ্যক, n মানে ভিডিওতে তোমরা দেখেছো যে এটা 2000 থেকে 20,000 পর্যন্ত হতে পারে, n সংখ্যক ইথিন অণু পরস্পরের সাথে যুক্ত হবে এবং যুক্ত হওয়ার পূর্বে যেটা হবে অন্যান্য বিক্রিয়াগুলোতে আমরা দেখেছি যে প্রথমেই কার্বন কার্বন ডাবল বন্ড থেকে একটা বন্ধন ভেঙে যায় এবং বন্ধনটি দুটি কার্বনের পেছনে চলে যায় এবং এই তোমরা দেখতে পাচ্ছ এই কার্বনের বামে একটি হাত, ওই কার্বনের ডানে একটি হাত রয়েছে। এই দুটো বন্ধন দুপাশে চলে গিয়ে একটার পর এক, একের পর এক ইথিন অণু পরস্পর যুক্ত হতে থাকে, যুক্ত হয়ে একটি বৃহৎ শিকল বিশিষ্ট যৌগ গঠন করে। এই বৃহৎ শিকল বিশিষ্ট যৌগটি হচ্ছে পলিথিন, যা হচ্ছে পলিমার। আর যে যৌগটি এখানে বিক্রিয়ায় অংশগ্রহণ করলো ইথিন, সেটা হচ্ছে মনোমার। আর এই বিক্রিয়াটি তোমাদের বইয়ে দু জায়গায় দু রকম দিয়েছে। একটি জায়গায় বলেছে 1000 অ্যাটমসফিয়ার চাপ, এই অধ্যায়ে বলেছে 1000 অ্যাটমসফিয়ার চাপ এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের উপস্থিতিতে এই বিক্রিয়াটি সম্পন্ন হয়। আবার রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ে বলেছে 1200 অ্যাটমসফিয়ার চাপ।
তো তোমরা দুটোই মনে রাখবে, এমসিকিউ যখন দাগাবে তখন একটু খেয়াল করে দাগাবে, আর লেখার সময় একটু খেয়াল করে লিখলেই হবে। তুমি 1000 অথবা 1200 যেটা লেখো সেটি আশা করি সঠিক হবে। তো 1000 অ্যাটমসফিয়ার চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের উপস্থিতিতে অসংখ্য ইথিন অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিথিন গঠন করে। এখানে ইথিন হচ্ছে মনোমার এবং পলিথিন হচ্ছে পলিমার। তাহলে যে ক্ষুদ্র অণুগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ অণুটি গঠিত হয়, সে ক্ষুদ্র অণুটার প্রত্যেকটি হচ্ছে মনোমার আর বৃহৎ অণুটি হচ্ছে পলিমার। সুতরাং অসংখ্য মনোমার পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বিক্রিয়ায় পলিমার গঠন করে তাকেই বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। আমরা পলিমারকরণ বিক্রিয়া নিয়ে এই অধ্যায়ের পরবর্তী লেসনগুলোতে আরো ডিটেলস আলোচনা করব বলে আশা রাখছি। যদি এই ক্লাসটা দেখার পরে তোমাদের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খায়, খাবারই কথা, আমি তো জানি তোমাদের মনে অনেক প্রশ্নই রয়েছে, বাট আনফরচুনেটলি আমরা তো এখন কোনোভাবেই কানেক্টেড হতে পারছি না ফিজিক্যালি। ভার্চুয়াল জগতে আমাদের অনেক সুযোগ রয়েছে কানেকশনের, এখানে আমি তোমাদেরকে বেশ কিছু সুযোগ দিচ্ছি। তোমরা চাইলে আমার খানস কেমিস্ট্রি টিউটোরিয়াল এই চ্যানেলের কমেন্ট বক্সে তোমাদের প্রশ্নগুলো আমাকে জানাতে পারো, অথবা তোমরা আমাকে ফেসবুকে কানেক্ট করতে পারো, অথবা তোমরা চাইলে আমাকে লিঙ্কডইন, টুইটার অথবা ইনস্টাগ্রামেও আমাকে জানাতে পারো। চাইলে তোমরা আমাকে ইমেইল করতে পারো, অথবা তোমরা চাইলে আমাকে ভাইবার, ইমো অথবা হোয়াটসঅ্যাপেও কানেক্ট করতে পারো। এই নাম্বারগুলোতে যেটা তোমার সুবিধা হয় সেটাকে ব্যবহার করে তুমি আমার সাথে যোগাযোগ করো। এই অধ্যায় অথবা রসায়নের যে কোনো বিষয় নিয়ে তোমার মনে কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন তুমি আমাকে জানাতে পারো। আমি যথাসম্ভব দ্রুততম সময়ে তার অ্যান্সার তোমাকে আমি পৌঁছে দিব। শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতে চাই। শেষ করার আগে তোমাদের জন্য একটি SW। প্রথম SW হচ্ছে প্রোপিন দুটি প্রস্তুতি লিখবে। দ্বিতীয়ত প্রোপিন থেকে কিভাবে প্রোপেন এবং প্রোপানল প্রস্তুত করা যায় সেটি বর্ণনা করবে। এবং শেষের কোশ্চেনটি হচ্ছে অ্যালকেনের বৈশিষ্ট্যসূচক বিক্রিয়া হলো প্রতিস্থাপন বিক্রিয়া এবং অ্যালকিনের বৈশিষ্ট্যসূচক বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়া বিশ্লেষণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস এখানেই শেষ করব। ধন্যবাদ দেবার আগে প্রতিদিন যে কথাগুলো বলি সেগুলো আরেকবার বলছি। করোনার এই সময়ে প্রতিরোধমূলক ব্যবস্থাই তোমাকে পারে করোনার হাত থেকে বাঁচাতে। সবসময় বাসায় থাকতে হবে, বাসা থেকে বের হওয়া যাবে না। যদি খুব ইমার্জেন্সি বাসা থেকে বের হতে হয় তাহলে গ্লাভস ব্যবহার করবে, মাস্ক ব্যবহার করবে এবং সেফটি গগলস যদি সম্ভব হয়। এছাড়া বাইরে যাবে না, দূরে থাকবে, কোয়ারেন্টাইনে থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে। তাহলেই আল্লাহ চাইলে আমরা এই করোনার হাত থেকে রক্ষা পেতে পারি। যদি এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় এটি তোমাদের কাজে আসবে, তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং তোমার লাইক ও কমেন্ট তুমি আমাকে জানাবে। সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।